এই গল্প আমাদের নিয়ে যায় প্রায় ২০,০০০ বছর আগের সময়ে, যখন মানুষ ছোট ছোট কাবিলায় ভাগ হয়ে থাকত। গল্পে আমাদের প্রাচীন ইউরোপীয় মানুষদের দেখানো হয়, যারা কাবিলায় থেকে একসাথে মিলেমিশে শিকার করত। এখানে আমাদের দেখানো হয় সেই কাবিলার প্রধানকে, যার নাম ছিল এরগান। কয়েক মাস পরে শীতকাল আসতে চলেছে, তাই শীতের খাবার সংগ্রহ করার জন্য এরগান তার কাবিলার লোকদের নিয়ে শিকারে বের হয়। তাদের সামনে বিশাল এক মহিষের পাল দেখা দেয়। সবাই হামাগুড়ি দিয়ে মহিষের পালটির কাছে পৌঁছায়। এরগান যে কাবিলার প্রধান, সে সুযোগ বুঝে আক্রমণের জন্য ইশারা দেয়। সবাই একসাথে মিলে হামলা করে। শিকারীদের হাত থেকে বাঁচার জন্য মহিষগুলো উল্টো দিকে দৌড়াতে থাকে। তাদের মধ্যে অনেক মহিষ একে একে করে খাদের মধ্যে পড়ে যায়, কিন্তু তাদের মধ্যে একটি মহিষ বেঁচে যায় এবং সেই জঙ্গলি মহিষ রাগে এরগানের ছেলে নইয়ানের দিকে দৌড়ে আসে। নইয়ান প্রথমবার শিকারে গিয়েছিল, তাই শিকার থেকে বাঁচার উপায় তার জানা ছিল না। এরগান তার ছেলেকে সরে যেতে বলে, কিন্তু ভয় পেয়ে যায় আর নইয়ান পালাতে শুরু করে। সেই জঙ্গলি মহিষটি দ্রুত নইয়ান দিকে দৌড়ে আসে, তাকে শিং দিয়ে তুলে নেয় এবং খাদের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে এরগান তার ছেলেকে বাঁচানোর জন্য ভালা ছুঁড়ে মারে। ভালা মহিষকে বিদ্ধ করে, কিন্তু তবুও সে নইয়ানকে ছাড়ে না এবং খাদের ধারে গিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়। আর এখান থেকেই গল্প চলে যায় ১ সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাকে। সেখানে আমরা দেখি কাবিলার লোকেরা শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা পাথর দিয়ে নানা ধরনের ধারালো অস্ত্র বানাচ্ছে। এটি শুধু প্রস্তুতি নয়, বরং নতুনদের জন্য নিয়ম ছিল যে শিকারে যেতে হলে তাদের পাথরের অস্ত্র বানাতে হবে। যে সবচেয়ে ধারালো অস্ত্র বানাবে তাকেই শিকারের জন্য বেছে নেওয়া হবে। এই প্রতিযোগিতায় এরগানের ছেলে নইয়ানও পাশ করে যায়। সেই রাতে নইয়ানের মা এরগানকে বলে, নইয়ানকে শিকারে নিও না, সে এখনও শিশু, আমি ওকে হারাতে চাই না। এরগান জবাব দেয়, শীত আসছে, বছরের এই সময় সবাই শিকারে যায়, যদি শিকারে না যাই তবে শীতে আমরা অনাহারে মারা যাব, আর নইয়ানকে প্রমাণ করতে হবে যে সে আমার ছেলে। পরের দিন সকালে কাবিলার সবাই শিকারের জন্য বের হয়। নইয়ানের মা দুশ্চিন্তায় থাকে, কারণ তার ছেলেটার কিছু হয়ে যাবে না তো। কিন্তু এরগান তাকে সান্ত্বনা দেয়, বলে, চিন্তা করো না, নইয়ানের কিছু হবে না। তারপর শিকারের জন্য তারা রওনা হয়। কিছু দূর যেতেই আরেকটি কাবিলা দেখা দেয়, যারা একইভাবে শীতের জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়েছে। দীর্ঘপথ পাড়ি দিয়ে তারা এক বিশাল পাথরের স্মৃতিস্তম্ভে পৌঁছায়, যা তাদের পূর্বপুরুষেরা তৈরি করেছিল। এই পথটা ছিল খুব বিপজ্জনক, কারণ অনেক পূর্বপুরুষ এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছিল। তাই তাদের স্মৃতিতে এই পাথরের কাঠামো বানানো হয়েছিল। যাওয়ার পথে তারা একটি বন্য শূকর দেখতে পায় এবং ভলা মেরে আহত করে। এরগান নইয়ানকে বলে, তুমি এটাকে শেষ করবে। কিন্তু নইয়ান আগে কখনো স্বীকার করেনি, তাই ভয় পেয়ে যায় এবং শূকরটিকে হত্যা করতে পারে না। তখন এরগান তার হাত থেকে পাথরের ছুরি কেড়ে নিয়ে শূকরটিকে মেরে ফেলে। এরপর সে ছেলেকে বলে, তুমি এতটা কাপুরুষ হবে আমি কখনো ভাবিনি। এখানে শুধু শক্তিশালীরাই বাঁচে, এটাই জঙ্গলের নিয়ম। রাতে সবাই যখন শিকার খাচ্ছিল, হঠাৎ কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। এরগান সবাইকে সাবধান করে। ঠিক তখনই হঠাৎ একটি সিংহ এসে তাদের মধ্যে এক ছেলেকে ধরে নিয়ে যায়। পরের দিন সকালে তারা সেই ছেলেটির জন্য ছোট্ট পাথরের সমাধি বানায় এবং শিকারের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে। কিন্তু অনেক দূর চলার পরও তাদের শিকার মেলে না। সারাদিন হাঁটতে হাঁটতে রাত হলে তারা একটি গুহায় আশ্রয় নেয়। সেখানে এরগান তার ছেলের হাতে কিছু তারা আঁকে এবং বলে, এই তারা তুমি আকাশে দেখবে, যতক্ষণ এগুলো অনুসরণ করবে ততক্ষণ তুমি বাড়ি ফেরার পথ খুঁজে পাবে। আসলে এটি এক ধরনের মানচিত্র ছিল। শিকারের সময় কেউ যদি হারিয়ে যায়, তাহলে এই তারাদের দেখে নিজের বাড়ি ফিরে আসতে পারবে। সকাল হওয়ার পর আবারও তারা শিকারের খোঁজে বের হয় এবং তখনই তাদের চোখে পড়ে বুনো মহিষের পায়ের ছাপ। এটা দেখে সবাই খুশি হয়ে ওঠে। এবার তারা বুনো মহিষ শিকার শুরু করে। আর এখানেই আসে সেই দৃশ্য যখন এক বুনো মহিষ নইয়ানকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয়। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। দেখা যায় নইয়ানকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলা হলে সে নিচে পড়ে যায়, কিন্তু মাঝপথে একটি পাথর আঁকড়ে ধরে ঝুলে থাকে। এরগান দ্রুত সেখানে পৌঁছে তাকে বলে, হাল ছাড়ো না, আমি তোমাকে বাঁচাবো। কিন্তু তখনই নইয়ান যেই পাথর ধরেছিল তা ভেঙে যায় এবং নইয়ান গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। তারপর চূড়ার মাঝে থাকা একটি ছোট পথে গিয়ে আটকে যায়। এরগান ছেলেকে বাঁচাতে নিচে নামতে চায়, কিন্তু কাবিলার লোকেরা তাকে থামিয়ে দেয়। তারা বলে, এখন আর নিচে নামার কোনো পথ নেই, তোমার ছেলে আর বেঁচে নেই, আমরা তোমাকে হারাতে চাই না, তুমি আমাদের প্রধান, তোমার দায়িত্ব আমাদের সুরক্ষিত রাখা এবং বাড়ি ফেরানো। কিন্তু এরগান তাদের কথা মানতে নারাজ। সে সারা রাত পাহাড়ের ধারে বসে ছেলেকে ডাকতে থাকে। শেষ পর্যন্ত তারও মনে হয় ছেলেটি আর নেই। পরের দিন সকালে যখন নইয়ান ফেরে না, তখন সবাই তার স্মৃতিতে একটি ছোট পাথরের কবর বানিয়ে নেয় এবং শিকার নিয়ে কাবিলার দিকে রওনা হয়। তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পর নয়নের পাশে একটি শকুন বসে ঠোকর দিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই নয়নের চোখ খুলে যায়। সে শকুনটিকে ছুঁড়ে ফেলে দেয় এবং বাবাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। তখন সে বুঝতে পারে
সবাই চলে গেছে, এখন আর কেউ তাকে সাহায্য করবে না। নৈয়ান হাল ছাড়ে না। সে পাহাড়ে বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু বেশি দূর উঠতে পারে না। নিচে ছিল গভীর খাদ। হয়তো ভাগ্য তাকে বাঁচার আরেকটা সুযোগ দিতে চেয়েছিল। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়, আর খাদের নিচে ধীরে ধীরে নদী মতো তৈরি হয়ে যায়। তখন নৈয়ান বুঝতে পারে বেঁচে থাকতে হলে তাকে নিচে খাদে লাফ দিতে হবে। পানি গভীর হলে সে সাহস করে লাফ দেয়। পানিতে পড়েই সে অচেতন হয়ে যায়। পরদিন জ্ঞান ফিরলে দেখে সে অন্য জায়গায় আছে। লাফিয়ে পড়ে বাঁচলেও তার পা ভেঙে গেছে। তারপর সে লাকড়ি দিয়ে নিজের পা বেঁধে নেয় যাতে হাঁটতে পারে। এরপর সে সেই পাহাড়ের চূড়ায় ওঠে যেখান থেকে পড়েছিল, কিন্তু সেখানে পৌঁছে দেখে তার জন্য সমাধি বানানো হয়েছে। এটা দেখে সে কেঁদে ওঠে। তখনই বুঝতে পারে তার বাবা, এরগান ও কাবিলার সবাই ভেবেছে সে মারা গেছে। হঠাৎ আশেপাশে অদ্ভুত শব্দ শুনে নৈয়ান গাছে উঠে যায়, আর সেখানেই সে সারা রাত কাটায়। পরের দিন পানি খেতে গেলে সে একদল নেকড়ে দেখতে পায়। সেগুলো দ্রুত তার দিকে আসছে। কয়েকটা নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। নৈয়ান দৌড়ে গাছের দিকে যেতে থাকে, কিন্তু এক নেকড়ে তার পা ধরে ফেলে। নৈয়ান ছুরি দিয়ে তাকে আঘাত করে, ফলে নেকড়ে আহত হয়ে নিচে পড়ে যায়, আর নৈয়ান দ্রুত গাছে উঠে যায়। সারা রাত নেকড়েগুলো নিচে অপেক্ষা করে, কিন্তু যখন সকাল হয় সব নেকড়ে চলে যায়। শুধু সেই আহত নেকড়েটি থেকে যায় যাকে নৈয়ান কালকে আঘাত করেছিল। নৈয়ান প্রথমে নিজের ছুরি দিয়ে একটি ভালা বানায় এবং আহত নেকড়েটিকে মারতে যায়, কিন্তু তাকে মারার সময় তার মনে দয়া জাগে, ফলে সে ইচ্ছে পরিবর্তন করে। তারপর নৈয়ান নেকড়ের মুখ কাপড় দিয়ে বেঁধে দেয় এবং তাকে তুলে নিয়ে যায় সেই গুহায় যেখানে আগে কাবিলার সাথে এক রাত ছিল। পরদিন সকালে নৈয়ান ভেষজ গাছ খুঁজে আনে এবং তা বেটে নিজের পায়ে লাগায়। এই সময় যখন সে পানি খাচ্ছিল, দেখে নেকড়ে মুখের বাঁধন খুলে ফেলেছে। এটা দেখে সে ভয় পায়, কিন্তু পরে ধীরে ধীরে কাছে গিয়ে তাকে পানি দেয়। নেকড়ে ভয় সরে যায়। তখন নৈয়ান বলে, আমি তোমাকে কিছু করব না, আমি তোমার জীবন বাঁচাতে চাই। এরপর নেকড়ে পানি খেয়ে নেয়। এখন নেকড়েও বুঝে যায় যে নৈয়ানের কাছ থেকে তার কোনো বিপদ নেই। নৈয়ান যে ভেষজ ওষুধ নিজের পায়ের জন্য বানিয়েছিল সেটাই এবার নেকড়ের ক্ষতে লাগায়। একই সাথে সে নেকড়েকে সেই পোকামাকড়ও খেতে দেয় যা সে নিজে খায়। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। সন্ধ্যার আগে নৈয়ান একটি খরগোশ শিকার করে, কারণ সে অনেক ঘন্টা কিছু খায়নি। রাতে কষ্ট করে আগুন জ্বালিয়ে খরগোশ রান্না করে এবং তার কিছু অংশ নেকড়েকেও খেতে দেয়। দুজনেই গুরুতর আহত থাকায় কয়েকদিন গুহাতেই কাটায়। এক রাতে নৈয়ান তার হাতে আঁকা উল্কি দেখে যা তার বাবা এরগান এঁকেছিল এবং আকাশের তারা দেখে। সে বলে, আমাকে ঘরে ফিরতে হবে, মা বাবার কাছে। এরপর নৈয়ান নেকড়েকে বলে, তোমাকেও তোমার দলে ফিরে যাওয়া উচিত। পরদিন সকালে নৈয়ান যাত্রার জন্য প্রস্তুত হয়। সে নেকড়েকে বলে, তুমি ফিরে যাও বরফ পড়ার আগে। তারপর সে রওনা হয়, কিন্তু সে দেখে নেকড়ে, যাকে সে আলফা নাম দিয়েছিল, তার পিছু নিচ্ছে। অনেক দূর যাওয়ার পরও আলফা পিছু ছাড়ে না। নৈয়ান বারবার তাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু আলফা যায় না। আসলে নেকড়ের মনে নৈয়ানের প্রতি টান জন্মেছে, কারণ সে তার জীবন বাঁচিয়েছিল। একসময় আলফা একটি ইঁদুর দেখে শিকার করতে যায়, কিন্তু সফল হয় না। নৈয়ান বুঝতে পারে আলফা ক্ষুধার্ত। তখন নৈয়ান তাকে নিজের খাবার দেয়, আর এটাই ছিল প্রথমবার যখন আলফা নৈয়ানের হাত থেকে খাবার খায়। এরপর তারা সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। তারপর আলফা একটি খরগোশ শিকার করে যা তারা ভাগাভাগি করে খায় এবং রাতে একসাথে ঘুমায়। পরদিন সকালে আলফা নৈয়ানের মুখ চেটে তাকে জাগায়। নৈয়ান মজা করে বলে, তোমার শরীর থেকে ভীষণ বাজে গন্ধ আসছে। তারপর জোর করে তাকে নদীতে ফেলে দেয়। দুজন একসাথে পানিতে গোসল করে। সেখানেই আলফা খাবারের জন্য একটি মাছ ধরে আনে। এরপর নৈয়ান আবার যাত্রা শুরু করে। রাতে তারা আগুনের পাশে বসে থাকে। তখন আলফা কিছু টের পায়। দেখা যায় আশেপাশে আরও কিছু নেকড়ে এসেছে। আলফা তাদের কাছে যায়। আসলে ওরা আলফার পরিবার। নৈয়ান বুঝতে পারে এবং বলে, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। আলফা তাদের সাথে চলে যায়। পরের দিন নৈয়ান আবার পথে বের হয়। এবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে, চারদিকে তুষারপাত। হঠাৎ সে দেখে কয়েকটি নেকড়ে মৃত শিকার খাচ্ছে। তাদের মাঝে আলফাও আছে, কিন্তু আলফার সঙ্গীরা তাকে খেতে দেয় না। নৈয়ান তাকে চিনে ফেলে এবং দৌড়ে তার কাছে যেতে থাকে। হঠাৎ দৌড়ানোর সময় বরফ ভেঙে যায় এবং সে তাতে পড়ে যায়। আসলে সেটা ছিল জমাট বাঁধা হ্রদ। আলফা বিষয়টি টের পেয়ে তার দিকে দৌড়ে আসে। সে লাফিয়ে বরফ ভাঙার চেষ্টা করে, কিন্তু বরফের স্তর অনেক পুরু ছিল, তাই সহজে ভাঙে না। এদিকে পানির নিচে নৈয়ানের শ্বাস বন্ধ হয়ে আসছে। অবশেষে সে কষ্ট করে ছুরি বের করে বরফে আঘাত করে এবং উপরে উঠে আসে। আবারও দুজন একত্রিত হয়। নৈয়ান ঠান্ডা থেকে বাঁচতে দ্রুত আগুন জ্বালায়, কাপড় খুলে শরীর গরম করে। পরদিন সকালে আলফাকে সঙ্গে নিয়ে এসে যাত্রা চালিয়ে যায়। কিছু দূর গিয়ে সে একজন মানুষ দেখতে পায়, ফলে সে খুব খুশি হয়, কিন্তু কাছে গিয়ে বোঝে লোকটি ঠান্ডায় জমে মারা গেছে। এটা দেখে নৈয়ান দুঃখ পায়। তারপর সে মৃত মানুষের তাঁবুতে ঢোকে, কিন্তু কোনো কাজে লাগার মতো জিনিস পায় না। শুধু তার ধনুকবাণ নিয়ে নেয় এবং এগোতে থাকে। কিন্তু হঠাৎ দেখে তাদের পিছু নিয়েছে শিয়ালের মতো বুনো জানোয়ার শিকার করার জন্য। তারা প্রাণ বাঁচাতে দৌড়ায় এবং একটি গুহায় ঢুকে পড়ে।
তারা শিয়ালদের হাত থেকে বাঁচে ঠিকই, কিন্তু এবার ঢুকে পড়ে আরও ভয়ঙ্কর এক জানোয়ারের বাসায়, এক কালো প্যান্থারের গুহায়। প্যান্থার নৈয়ানের দিকে ঝাঁপিয়ে পড়ছিল, কিন্তু তার আগেই আলফা প্যান্থারের উপর আক্রমণ করে। তারা দুজন লড়াই করছিল, আর তখন নৈয়ান সুযোগ বুঝে প্যান্থারের দিকে তীর ছোড়ে, ফলে প্যান্থার মরে যায়। আলফা বেঁচে গিয়েছিল, কিন্তু ব্ল্যাক প্যান্থারের সঙ্গে লড়াই করতে গিয়ে তার শরীরে অনেকগুলো আঘাত লেগেছিল। এরপর নৈয়ান আলফার ক্ষতগুলোতে ওষুধ লাগায় এবং তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়, সাথে প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনো তাকে ছেড়ে যাবে না। পরের দিন সকালে আবারও তারা দুজন যাত্রা শুরু করে। বহু মাইল পথ অতিক্রম করার পর অবশেষে নৈয়ান সেই পাথরের সমাধি দেখতে পায়, যেটি তাদের পূর্বপুরুষরা গড়ে তুলেছিল। এটিকে দেখে সে খুব খুশি হয় এবং বুঝতে পারে যে এখন পর্যন্ত সে সঠিক পথে আসছিল। এর মানে সে আর তার গোষ্ঠী থেকে বেশি দূরে নেই। খুব তাড়াতাড়ি সে তার কাবিলার কাছে পৌঁছে যাবে, তাই আবারও সে পথ চলা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর আলফা হঠাৎ মাটিতে পড়ে যায়। দুর্বলতা এবং আঘাতের কারণে সে আর হাঁটার অবস্থায় ছিল না। নৈয়ান সময় নষ্ট না করে আলফাকে কোলে তুলে নেয় এবং গোষ্ঠীর দিকে এগোতে শুরু করে। প্রচণ্ড তুষারঝড় বইছিল, আর নৈয়ান অনেক সপ্তাহ ধরে ভ্রমণ করছিল, তাই এখন তার সামনে এগোনো খুব কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সে হাল ছাড়েনি এবং ধীরে ধীরে গোষ্ঠীর দিকে বাড়তে থাকে। এক জায়গায় পৌঁছে সে দূর থেকে তার কাবিলা দেখতে পায়। এদিকে তার বাবাও বুঝতে পারেন যে দূর থেকে কেউ আসছে। এতদিন পর নিজের বাড়ি দেখে নৈয়ানের আনন্দের সীমা থাকে না। তারপর কষ্ট করে সে গোষ্ঠীর কাছে পৌঁছে যায় এবং সেখানে অচেতন হয়ে পড়ে। নৈয়ানকে দেখে তার মা বাবা দৌড়ে আসে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এটি তাদেরই ছেলে। তারা ধরে নিয়েছিল তাদের ছেলে আর বেঁচে নেই, কিন্তু এখন তাকে জীবিত দেখে তারা অত্যন্ত খুশি হয়ে ওঠে। এরপর নৈয়ান তার বাবাকে বলে, আলফাকে বাঁচিয়ে নিন। এ কথা বলেই সে অচেতন হয়ে যায়। কয়েক ঘন্টা পর যখন তার চোখ খোলে, তখন সে নিজের ঘরে ছিল। তার মা বাবা এবং গোষ্ঠীর লোকজন চারদিকে বসেছিল, আর আলফা তার পাশেই শুয়েছিল। কিন্তু এখানে তারা বুঝতে পারে যে আলফা কয়েকটি বাচ্চার জন্ম দিয়েছে। এটি দেখে নৈয়ান অবাক হয়ে যায়। অর্থাৎ আলফা আসলে একটি মাদার নেকড়ে ছিল, এবং গর্ভবতী হওয়া সত্ত্বেও সে নৈয়ানের পুরো ভ্রমণে প্রতিটা পায়ে প্রতিটা কদমে তার সঙ্গে ছিল। এটি দেখে নৈয়ান তাকে বুকে জড়িয়ে ধরে এবং অন্তরে অন্তরে তাকে ধন্যবাদ জানায়। গল্পের শেষে দেখা যায় কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর আলফার বাচ্চারা বড় হয়ে উঠেছে। এটি ছিল এক নতুন যুগের সূচনা, যেখানে মানুষ পশুদের সঙ্গেও বন্ধুত্ব করতে শুরু করেছে। সবশেষে দেখানো হয় যে অনেক কষ্ট দুর্দশা পার করে অবশেষে নৈয়ান বাড়ি পৌঁছতে পেরেছে, আর এখন আলফা ও তার বাচ্চারাও তার সঙ্গে রয়েছে। এর মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।